হ্যালো এভরিওয়ান। আজকে 18ই আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো চলো কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখা যাক কী কী আছে। প্রথম হচ্ছে আমি প্রথম টপিক দেবো, সেই টপিকের থেকে দুটো করে কোশ্চেন দেবো, আর সেই কোশ্চেনগুলো তোমরা সলভ করার চেষ্টা করবে। প্রথম কোশ্চেন দেখো, পিএমএস বাজার আগস্ট 2026-এ এসিবিআই অ্যাক্রেডিটেড ইনভেস্টর সার্টিফিকেশন প্রক্রিয়া সহজ এবং সম্প্রসারিত করার জন্য কোন সংস্থার সাথে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করেছে? তাহলে কিসের জন্য পার্টনারশিপ করেছে? এই যে অ্যাক্রেডিটেড ইনভেস্টরদের সার্টিফিকেট যে দেবে, সেই সার্টিফিকেট দেওয়ার প্রক্রিয়াটা সহজ এবং সম্প্রসারিত করার উদ্দেশ্যে। পিএমএস বাজার কার সাথে পার্টনারশিপ করেছে? সেটা হচ্ছে এনডিএমএল এর সাথে কিন্তু তারা পার্টনারশিপ করেছে। আর এনডিএমএল এর পুরো নাম কি? এনডিএমএল এর পুরো নাম হচ্ছে এনএসডিএল ডেটাবেস ম্যানেজমেন্ট লিমিটেড, যেটা কার দ্বারা নিয়ন্ত্রিত হয়? এনএসডিএল এর দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয়, পুরোপুরিভাবে নিয়ন্ত্রিত হয় 100%। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে এনডিএমএল বা এনএসডিএল ডেটাবেস ম্যানেজমেন্ট লিমিটেড এই সংক্রান্ত নিচের কোনটি সঠিক? প্রথম অপশনটা দেখো, এটি এনএসডিএল এর একটি সম্পূর্ণ মালিকানাধীন সাবসিডারি, যেটা আমি বললাম সম্পূর্ণ মালিকানাধীন, তার মানে এটা সত্য। পরের অপশনটা আমরা যদি দেখি, এটি 2004 সালে জুন মাসে প্রতিষ্ঠিত হয়। এই যে এনডিএমএল, এটা 2004 সালেই কিন্তু প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে, তার মানে এটাও সত্য। এরপর হচ্ছে এর সদর শহর হলো মুম্বাই, মহারাষ্ট্রে অবস্থিত, তার মানে এটাও সত্য। তার মানে উপরে সবকটা সত্য, এটাই হবে সঠিক আনসার, ঠিক আছে। আচ্ছা, এর ডিটেলসে একটু জেনে নিই। ডিটেলসে দেখো, আগস্ট 2026-এ পিএমএস বাজার এবং এনএসডিএল ডেটাবেস ম্যানেজমেন্ট লিমিটেড বা এনডিএমএল এর একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ওকে, তাহলে পিএমএস বাজার আর এনডিএমএল এর একটা চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তিটার প্রধান লক্ষ্য কী ছিল? যে যোগ্য বিনিয়োগকারী ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে এসিবিআই অ্যাক্রেডিটেড ইনভেস্টর সার্টিফিকেশনের প্রক্রিয়াকে সহজ করা। তার মানে যে সার্টিফিকেটটা প্রদান করবে সেটার কাজটা একটু কঠিন ছিল, সেটা সহজ করার জন্য কিন্তু এই প্রক্রিয়াটা নিয়ে আসা হয়েছে। আচ্ছা, অংশীদারিত্ব বেঙ্গালুরু এবং কর্ণাটক। বেঙ্গালুরু এবং কর্ণাটকে অনুষ্ঠিত পিএমএস বাজার বেঙ্গালুরু কনক্লেভে ঘোষণা করা হয়, ঠিক আছে। তাহলে কোথায় অনুষ্ঠিত হয়েছে? বেঙ্গালুরু, কর্ণাটকে। এটা মনে রাখবা কোথায় অনুষ্ঠিত হয়েছে। এরপরে দেখো, এনডিএমএল সম্পর্কে আরও কিছু যদি জানতে চাও তাহলে মোট এটা জেনে রাখবা যে জুন 2004-এ কিন্তু এনডিএমএলটা তৈরি হয়েছে, যেটা আমাদের প্রশ্নে ছিল। আর একটা হচ্ছে সদর শহর মুম্বাই এবং মহারাষ্ট্র, মুম্বাই মহারাষ্ট্রের মধ্যে যেটা অবস্থিত, সেই মুম্বাই কিন্তু এনডিএমএল এর সদর শহর। ওকে, চলো নেক্সট টপিকে চলে যাওয়া যাক। আগস্ট 2026-এ জিআরএসির পুরো নাম কি? গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। ওকে, কলকাতাতে অবস্থিত, যেটা ভারতের নৌবাহিনীর জন্য চালুকৃত দ্বিতীয় নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভ্যাসেল, যেটাকে শর্টকাটে বলা হয় এনজিওপিভি, এর নাম কি? তাহলে দ্বিতীয় এনজিওপিভি তৈরি করে কলকাতার জিআরএসি, যার নাম মনে রাখবা যে শ্রুতি, বেদের থেকে নেওয়া হয়েছে নামটা শ্রুতি। ওকে, এনজিওপিভি প্রজেক্টের আওতায় মোট 11টি জাহাজের চুক্তি, যেটা মিনিস্ট্রি অফ ডিফেন্সের দ্বারা স্বাক্ষরিত হয়েছিল। কত সালে হয়েছিল? মনে রাখবা যে 2023 সালে কিন্তু এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল। এর মধ্যে জিআরএসি অর্থাৎ কলকাতায় যেটা আছে, জিআরএসি কতগুলি জাহাজ তৈরি করেছিল সেটা মনে রাখবা যে এরা কিন্তু তৈরি করে হচ্ছে 4টে। 11টা তৈরি করার কথা হচ্ছে, 4টে এরা তৈরি করে, জিআরএসি তৈরি করে, আর 4টে হচ্ছে গোয়ার যে কোম্পানিটা সেখান থেকে তৈরি হয়েছে। চলো ডিটেলসে দেখা যাক কী কী আছে। আগস্ট 2026-এ গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স কলকাতাতে ইন্ডিয়ান নেভির দ্বিতীয় নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল বা এনজিওপিভি, যেটার নাম হচ্ছে শ্রুতি, যেটার নাম কি? শ্রুতি, উৎক্ষেপণ করেন। এটি উৎক্ষেপণ করেন আচ্ছা, কে উৎক্ষেপণ করেন এটা মনে রাখবা, মানিকা সাধু এবং হচ্ছে সঞ্জয় সাধু। মনিকা সাধু এবং সঞ্জয় সাধু, এরা দুজন কিন্তু, এদের দুজনের উদ্যোগে কিন্তু এটা উৎক্ষেপণ হয় শ্রুতি, ঠিক আছে। তারপরে মিনিস্ট্রি অফ ডিফেন্স 30শে মার্চ 2023 সালে, যেটা আমি বললাম একটু আগে, 2023 সালে কিন্তু প্রায় 9,781 কোটি টাকার মোট 11টা এনজিওপিভি নির্মাণের চুক্তি স্বাক্ষর করেছিল। এর মধ্যে 7টি হচ্ছে
গোয়া শিপইয়ার্ড লিমিটেড, যেটা গোয়া থেকে তৈরি হচ্ছে, জিএসএল যার নাম শিপইয়ার্ড লিমিটেড, এবং 4টি হচ্ছে জিআরএসি যেটা আমাদের কলকাতায়, সেখানে তৈরি হচ্ছে প্রথম এনজিও পিভি যার নাম ছিল হচ্ছে সাচি। ওকে, সাচি, যার নাম ছিল সাচি, প্রথম এনজিও পিভি, সেটা 2026 সালেই তৈরি হয়েছে জিএসএল এর দ্বারা, মানে গোয়া শিপইয়ার্ড লিমিটেডের দ্বারা। শ্রুতি একটি, এবার নামকরণের তাৎপর্যটা একটু জেনে নাও। শ্রুতি হচ্ছে সংস্কৃত বেদের সাথে সম্পর্কিত। নেক্সট টপিকে চলে আসো। কোশ্চেন হচ্ছে 12ই আগস্ট 2026 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, সবাই জানো প্রাক্তন, এদের মানে এখন যে আছে দ্রৌপদী মুর্মু, তার আগে ছিলেন কে? রামনাথ কোবিন্দ। এর কোন আত্মজীবনী উন্মোচন করেছে? তাহলে রামনাথ কোবিন্দের আত্মজীবনীর নাম কি? দেখো, রামনাথ কোবিন্দের আত্মজীবনীর নাম হচ্ছে ট্রায়াম্প অফ দ্য ইন্ডিয়ান রিপাবলিক, মাই লাইফ মাই স্ট্রাগল। তার মানে অপশন নম্বর বি হচ্ছে কারেক্ট আনসার। আর রামনাথ কোবিন্দ ভারতের কততম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন? রামনাথ কোবিন্দের যে সময়কালটা সেটা হচ্ছে, মনে রাখবা, 2017 থেকে 22। ওকে, 2017 থেকে 22, মাত্র এই 5 বছর তিনি আমাদের রাষ্ট্রপতি ছিলেন। আর তিনি ছিলেন 14 নম্বর। ওকে, 14 নম্বর কিন্তু রাষ্ট্রপতি, আমাদের ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে 14 নম্বর রাষ্ট্রপতি ছিলেন রামনাথ কোবিন্দ। বিষয় একটু জেনে নাও। 12ই আগস্ট 2026 বিজ্ঞান ভবন নিউ দিল্লি এর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আত্মজীবনী ট্রায়াম্প অফ দ্য ইন্ডিয়ান রিপাবলিক, মাই লাইফ মাই স্ট্রাগল উন্মোচন করেন। তাহলে কে উন্মোচন করেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বইয়ের বিষয়বস্তু সম্পর্কে একটু জেনে নাও। রূপা পাবলিকেশন দ্বারা বইটা প্রকাশিত হয়। এতে রামনাথ কোবিন্দ মহাশয়ের শিক্ষা, আইন, পেশা, জনসেবা, রাজনীতি এবং রাষ্ট্রপতি হিসেবে বিভিন্ন অভিজ্ঞতা ও সংগ্রামের কথা কিন্তু তিনি তুলে ধরেন নিজের অটোবায়োগ্রাফিতে। এটা কিন্তু অটোবায়োগ্রাফি। ওকে, প্রাক্তন রাষ্ট্রপতির পরিচিতি, যিনি 2017 থেকে 26 সাল পর্যন্ত ছিলেন রাষ্ট্রপতি, আর ইনি ছিলেন 14তম রাষ্ট্রপতি। ওকে, চলো নেক্সট টপিক হচ্ছে, প্রথম কোশ্চেন, আগস্ট 2026 হাঙ্গেরি পার্লামেন্টে কাকে দেশের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করেছে? হাঙ্গেরি যে দেশটা রয়েছে, সেই দেশের পার্লামেন্টে যে প্রথম প্রেসিডেন্ট, মানে নতুন প্রেসিডেন্ট, তিনি হচ্ছেন কে? অ্যান্দ্রেস বাকা, মনে রাখবো কি করে? অ্যান্দ্রেস বাকা। ওকে, অ্যান্দ্রেস বাকা 2009 থেকে 2011 সাল পর্যন্ত হাঙ্গেরির কোন পদের দায়িত্ব পালন করেছিলেন? তাহলে একটা বড়সড় পদে কিন্তু এই অ্যান্দ্রেস বাকা, এই যে বাকা, ইনি কিন্তু দায়িত্ব পালন করেছিলেন, সেটা হচ্ছে প্রেসিডেন্ট অফ সুপ্রিম কোর্ট। কি বললাম? প্রেসিডেন্ট অফ সুপ্রিম কোর্ট। বিশদে জেনে নাও একটু। 11ই আগস্ট 2026 হাঙ্গেরিয়ান পার্লামেন্টে, তোমরা জানো যে রাষ্ট্রপতি কিন্তু নির্বাচিত হয় পার্লামেন্টের দ্বারা সব জায়গায়, আমাদের ইন্ডিয়াতেও। হাঙ্গেরির সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান অ্যান্দ্রেস বাকাকে, তাহলে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান অ্যান্দ্রেস বাকাকে নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করে। ভোটে তিনি 146টা পদের মধ্যে 140টা পক্ষে আর 106টা হচ্ছে কিন্তু বিপক্ষে ভোট পান, জয়ী হন। দায়িত্ব গ্রহণ করেন তিনি 19 আগস্ট তিনি দায়িত্ব গ্রহণ করবে, অর্থাৎ আগামীকাল কিন্তু তিনি দায়িত্ব গ্রহণ করবে। 2026 সালে অংশগ্রহণ করবে। নতুন সংবিধান কার্যকর না হওয়া পর্যন্ত বা সর্বোচ্চ 5 বছর মেয়াদে তিনি দায়িত্ব পালন করবেন। আচ্ছা, এর আগে কে ছিল? হাঙ্গেরির রাষ্ট্রপতি ছিল থমাস সালিওক। ওকে, থমাস সালিওক। এর বিষয়ে আর কিছু জেনে লাভ নেই। নেক্সট টপিকে চলে আসো। নেক্সট টপিক দেখো, 2026 বার্কলেস প্রাইভেট ক্লায়েন্ট হুরুন ইন্ডিয়া, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। এই তালিকায় টানা তৃতীয়বারের জন্য, মানে পরপর 3বার, ওকে, পরপর 3 বছর ধরে কিন্তু ভারতের সবচেয়ে মূল্যবান পারিবারিক ব্যবসার শীর্ষস্থানে সবচেয়ে উপরিভাগে দখল করে রেখেছে কোন পরিবার? সেটা হচ্ছে আম্বানি পরিবার, মুকেশ আম্বানির যে পরিবার, সেই পরিবার কিন্তু টানা 3 বছর ধরে, টানা কত বছর ধরে? 3 ইয়ার্স, 3 বছর ধরে কিন্তু এরা শীর্ষস্থানে অবস্থান করছে। হুরুন ইন্ডিয়া জাঙ্কিয়ে ফার্স্ট জেনারেশন বা
এর পরিবারের ব্যবসার তালিকার শীর্ষস্থানে রয়েছে কোন পরিবার? সেম আনসার হবে, এর উত্তর হবে আদানি ফ্যামিলি। ওকে, তারপরে দেখো বিস্তারিত একটু জেনে নাও। বিস্তারিতর মধ্যে শীর্ষস্থানে মুকেশ আম্বানির নেতৃত্বে আম্বানি ফ্যামিলি টানা তৃতীয় বছর প্রায় 25.8 লাখ কোটি মূল্যায়নের সাথে শীর্ষস্থান ধরে রেখেছে। দ্বিতীয় স্থানে রয়েছে কে? বিড়লা ফ্যামিলি। তৃতীয় স্থানে জিন্দাল ফ্যামিলি। কত টাকা আছে সেটা দেখে লাভ নেই, বাট শুধুমাত্র ফার্স্ট সেকেন্ড আর থার্ড পজিশনে যারা আছে আম্বানি, বিড়লা এবং জিন্দাল, এই তিনটে ফ্যামিলির নাম মনে রাখবা, এরা সবচেয়ে উপরের স্থানে কিন্তু রয়েছে। প্রথম প্রজন্ম বা সার্বিক তথ্য, এই যে আদানি প্রথম প্রজন্ম, যেটা পরের কোশ্চেনটা ছিল, গৌতম আদানির নেতৃত্বে আদানি ফ্যামিলি প্রথম প্রজন্মের পারিবারিক ব্যবসার ক্যাটাগরিতে প্রায় 19.6 লাখ কোটি মূল্যায়নের শীর্ষে রয়েছে। ভারতের শীর্ষ 300টি পারিবারিক ব্যবসার মোট মূল্যায়ন হচ্ছে প্রায় 138 লাখ কোটি টাকা, যেটা ইউএসডিতে 1.46 ট্রিলিয়ন। ওকে, আর নেক্সট দেখো, নেক্সটটা হচ্ছে প্রথম একমাত্র মহিলা প্রতিনিধি হিসেবে স্থান পেয়েছে যিনি, সেটা হচ্ছে ফাল্গুনী নায়ার। প্রথম প্রজন্মের ব্যবসায় একমাত্র মহিলা প্রতিনিধি, প্রথম প্রজন্ম, ঠিক আছে, প্রথম প্রজন্ম মানে ওই ফ্যামিলির প্রথম আর কি সবার আগে নাম উঠে আসে, সেটা হচ্ছে ফাল্গুনী নায়ার। নেক্সট টপিক দেখো, নেক্সট টপিকটা হচ্ছে আমাদের আগস্ট 2026-এ প্রকাশিত এসবিআই রিসার্চ ইকোরেপ ও রিপোর্ট অনুযায়ী Q1 FY27 এপ্রিল থেকে জুনের মধ্যে 2026-এর জন্য ভারতের জিডিপি বৃদ্ধির হার কত শতাংশ পূর্বাভাস করা হয়েছে? তাহলে ভারতের জিডিপি বৃদ্ধির হার, যেটা এসবিআই রিসার্চ ইকোরেপ তারা যে রিসার্চটা করেছে সেটা হচ্ছে 8.0%। ওকে, এসবিআই রিসার্চের নাও কস্টিং মডেলগুলি কতগুলি হাই ফ্রিকোয়েন্সি ইন্ডিকেটর ব্যবহার করে প্রজেকশন তৈরি করেছে? তাহলে এই যে প্রজেকশনটা করেছে যে 8.0% জিডিপি বৃদ্ধি হবে, সেটা কতগুলি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে তৈরি হচ্ছে? সেটা হচ্ছে 54টি ফ্যাক্টরের উপর কিন্তু এরা ডিপেন্ড করে এই যে প্রজেকশনটা করেছে। ওকে, বিষয়ে একটু বিশদে জেনে নাও। বিশদে দেখো, এসবিআই রিসার্চ তার ইকোর্যাপ রিপোর্ট, যেটা Q1 FY27 এপ্রিল থেকে জুন 2026-এর জন্য ভারতের জিডিপি প্রবৃদ্ধি 8% হবে বলে প্রকলন করেছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেটা করেছিল, আরবিআই যেটা করেছিল, সেটা 7% পূর্বাভাসের তুলনায় 1% কিন্তু পয়েন্ট বেশি হয়েছে এই এদের রিসার্চ অনুযায়ী। তো এই রিসার্চটা কতগুলি উপর ভিত্তি করে হয়েছে? বললাম যে 54টি হাই ফ্রিকোয়েন্সি ইন্ডিকেটরসের উপর ভিত্তি করে হয়েছে। সেটা হচ্ছে কৃষি, শিল্প, সেবা খাতে, এছাড়া বিভিন্ন খাতে কিন্তু মোট 54টা ইন্ডিকেটরস এরা ইউজ করে এই পরিসংখ্যানটা নির্ণয় করেছে। তো এটা আর পড়া লাগবে না, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট না অতটা। নেক্সট টপিকে চলে যায়। স্কাইরুট এয়ারস্পেস 3টি নির্দিষ্ট বিক্রম সিরিজ মিশনের জন্য কোন সংস্থার সাথে মাল্টি লঞ্চ এগ্রিমেন্ট বা MLA স্বাক্ষর করেছেন? তাহলে কার সাথে স্বাক্ষর করেছে? স্কাইরুট এয়ারস্পেস কার সাথে স্বাক্ষর করেছে, কিসের জন্য স্বাক্ষর করেছে সেটা মনে রাখো, যে বিক্রম সিরিজের জন্য, বিক্রম সিরিজ মিশনের জন্য মাল্টি লঞ্চ এগ্রিমেন্ট যেটা MLA, যেটা যার সাথে করেছে সেটা হচ্ছে HEX-20। কি নাম? HEX-20। স্কাইরুট এয়ারস্পেস বিক্রম-1 রকেট, যেটা শেষ জুলাই মাসেই কিন্তু আমাদের তোলা হয়েছিল, রকেটের সফলভাবে অরবিটাল মিশনের কোড নাম কি ছিল? তো এর কোড নামটা ছিল হচ্ছে মিশন আগমন ছিল কিন্তু এর কোড নেম। ওকে, নেক্সট এর বিষয়ে একটু জেনে নাও, সেটা হচ্ছে আগস্ট 2026-এ স্কাইরুট এয়ারস্পেস এবং HEX এর মধ্যে 3টি ডেডিকেটিভ বিক্রম সিরিজ, 3টি ডেডিকেটিভ বিক্রম সিরিজের উৎক্ষেপণ মিশনের জন্য মাল্টি লঞ্চ এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে। এই মিশনগুলি আর্থ অবজারভেশন, কি বিষয়ে দেখো সেটা মনে রাখবে, আর্থ অবজারভেশন এবং ইন অরবিট প্লেলোড ডেমনস্ট্রেশনের কাজে সাহায্য করবে। সময়সীমা হিসেবে দেখে নাও একটু, উৎক্ষেপণগুলি Q4 2027 থেকে শুরু হওয়ার কথা হয়েছে। স্কাইরুট এর নাগা ভারত
ঢাকা এবং H-20 এর MB অরবিন্দ এই চুক্তিতে স্বাক্ষর করেন। তাহলে কে কে স্বাক্ষর করেন মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখবে, তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হবে। স্কাই রুটের কে স্বাক্ষর করেছে? নাগা ভারত এবং H-20 এর MB অরবিন্দ এরা দুজন কিন্তু এই চুক্তিতে স্বাক্ষর করেছে। এছাড়া তোমাদের যেটা এই বিষয়ে জানতে হবে সেটা হচ্ছে অন্যান্য থার্ড পার্টি স্যাটেলাইট, এটা বাদ দাও। জুলাই 2026-এ বিক্রম 1 প্রথম সফল অরবিটাল মিশনের নাম ছিল মিশন আগমন। প্রথম সফল অরবিটাল মিশন, তার নাম কি ছিল? মিশন আগমন। নেক্সট টপিকে চলে আসা যাক। নেক্সট টপিক হচ্ছে আমাদের আগস্ট 2026-এ আইবিএম ভারতে এআই শিক্ষা গবেষণাকে উন্নত করতে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে পার্টনারশিপ করেছে আইবিএম, যার পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন কর্পোরেশন। ওকে, কি বললাম? ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস কর্পোরেশন। তাহলে এই যে আইবিএম যেটা ইন্টারন্যাশনালি, সেটা ভারতের এআই শিক্ষা এবং গবেষণা উন্নত করতে দুটো শিক্ষা প্রতিষ্ঠান, দুটো ইউনিভার্সিটির সাথে কিন্তু এরা পার্টনারশিপ করেছে। সেটা হচ্ছে MIT বেঙ্গালুরুর সাথে করেছে এবং ক্রিস্ট, যেটা ডিম টু বি ইউনিভার্সিটি এখন হয়নি, হওয়ার কথা রয়েছে, সেখানে এই দুটো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে কিন্তু পার্টনারশিপ করেছে। আইবিএম এ গ্লোবাল সদর দপ্তর, যেটা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো সেটা অবস্থিত আইবিএম এর নিউ ইয়র্ক USA। বোঝা গেল? নিউ ইয়র্ক USA। বিশদে জেনে নাও একটু। আইবিএম ভারতের মণিপাল ইনস্টিটিউট টেকনোলজি বা MIT বেঙ্গালুরু এবং ক্রিস্ট এর সাথে সহযোগিতায় চুক্তি করেছে। এর অধীনে MIT বেঙ্গালুরুতে IBM MIT AI ল্যাব মাহে এবং ক্রিস্ট ইউনিভার্সিটিতে IBM ইনোভেশন সেন্টার ফর AI উদ্বোধন করা হয়েছে। আচ্ছা, এই নামগুলো মনে রাখার কোনো দরকার নেই, এগুলো আসবে না পরীক্ষায়। যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে IBM এর সদর দপ্তর, সেটা হচ্ছে নিউ ইয়র্ক USA তে অবস্থিত। আর এটা কোন কিসের জন্য এই আর কি চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে? সেটা হচ্ছে মেশিন লার্নিং, ডিপ লার্নিং, জেনারেটিভ AI, এজেন্টিক AI, LLMS, ওকে, RAG, সাইবার সিকিউরিটি অ্যান্ড হেলথ কেয়ার এই সংক্রান্ত বিষয়ে গবেষণার কাজ করতে MIT বেঙ্গালুরু কেন্দ্রটিতে হাই পারফরমেন্স কম্পিউটিং এবং GPU সুবিধা প্রদান করা হয়েছে। ঠিক আছে, তাহলে কোন কোন বিষয়ের উপরে জোর দেওয়া হয়েছে? সেটা হচ্ছে এই যে মেশিন লার্নিং, ডিপ লার্নিং, জেনেটিক AI, এজেন্টিক AI, ঠিক আছে, এইসব বিষয়ে কিন্তু উপরে জোর দেওয়া হয়েছে। তো এগুলো একটু পড়ে নেবে। এরপরে দেখো পরের টপিকে কি বলছে। প্রতি বছর 12ই আগস্ট উদযাপিত ইন্টারন্যাশনাল ইউথ ডে। তাই ইন্টারন্যাশনাল ইউথ ডে কবে হয়? 12ই আগস্ট, মনে রাখবে। ইন্টারন্যাশনাল ইউথ ডে 12ই আগস্ট 2026-এ। যেটা অফিসিয়াল থিম কী ছিল? 2026-এ অফিসিয়াল থিম, এই যে লাস্ট 12ই আগস্ট গেল, এর অফিসিয়াল থিম ছিল ডিফারেন্ট কনটেক্সট বাট কমন অ্যাসপিরেশন। ডিফারেন্ট কনটেক্সট বাট কমন অ্যাসপিরেশন কোন সালে আনুষ্ঠানিকভাবে প্রথম ইন্টারন্যাশনাল ইউথ ডে পালন করা হয়েছিল? মনে রাখবা যে প্রথম ইন্টারন্যাশনাল ইউথ ডে পালন করা হয়েছিল 2000 সালে। ওকে, বিশ্বজুড়ে যুব সমাজের অবদান এবং সমাজে তাদের অংশগ্রহণকে উৎসাহিত করতে প্রতি বছর 12ই আগস্ট ইন্টারন্যাশনাল ইউথ ডে বা IYD পালন করা হয়। 2026 সালে প্রতিবদ্ধ বিষয় বা থিম ছিল হচ্ছে 2026 সালে প্রতিপাদ্য বিষয় বা থিম ছিল ডিফারেন্ট কনটেক্সট কমন অ্যাসপিরেশন। এই ইতিহাসটা অতটাও জেনে লাভ নেই, ইম্পর্টেন্ট না। যেটা জানতে হবে, জাতিসংঘ সাধারণ পরিষদের স্বীকৃতির পর 12ই আগস্ট 2000 তারিখের বা 2000 ডেটের পরে প্রথম আধুনিকভাবে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। ওকে, তাহলে 2000 সালে প্রথম পালন করা হয়। এরপরে দেখো আগস্ট 2026-এ প্রয়াত, আগস্টে মারা যান কে? খ্যাতনামা বাস্কেটবল কোচ ডন নেলসন। প্লেয়ার হিসেবে ব্যাস্টন কেল্টিক্স, এই ডন নেলসন যিনি বাস্কেটবল খেলতো, তিনি কোন টিমের হয়ে খেলতেন? ব্যাস্টন কেল্টিক্সের হয়ে। কতবার NBA চ্যাম্পিয়নশিপ জিতেছে? NBA চ্যাম্পিয়নশিপ যেটা হচ্ছে বাস্কেটবলের ক্ষেত্রে দেওয়া হয় সেটা হচ্ছে 5 বার। তিনি যখন খেলোয়াড় ছিলেন তিনি 5 বার কিন্তু এই চ্যাম্পিয়নশিপ জিতেছিল। ঠিক আছে,
তাহলে ডন লেনসন কোচ হিসাবে, এবার দেখো প্লেয়ার হিসেবে না, এবার কোচ হিসেবে। তো কোচ হিসেবে ছিলেন উনি। কোচ হিসেবে এনবিএতে কয়বার এনবিএ কোচ অফ দ্য ইয়ার ওকে, এনবিএ কোচ অফ দ্য ইয়ার পেয়েছিলেন, সেটা হচ্ছে 3বার। তাহলে 3বার কোচ অফ দ্য ইয়ার, 5বার কিন্তু এনবিএ চ্যাম্পিয়নশিপ জিতেছিল। এর বিষয়ে একটু জেনে নাও। সেটা হচ্ছে কিংবদন্তি আমেরিকান বাস্কেটবল কোচ প্রাক্তন এনবিএ খেলোয়াড় ডন নেলসন আগস্ট 2026-এ 86 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি 14টি এনবিএ সিজনে খেলেছেন, যার মধ্যে 11টি সিজনে খেলেছেন বাস্টন কেল্টিক্সের হয়ে, এবং খেলোয়াড় হিসেবে 5টি এনবিএ চ্যাম্পিয়নশিপ জিতেছে। ওকে, 5টা জিতেছে আর 11টা সিজন খেলেছে। ঠিক আছে, এই 11টা সিজন বাস্টন কেল্টিক্সের হয়ে খেলেছে, বাট এনবিএ সিজন খেলেছে টোটাল 14টা। ওকে, কোচিং সাফল্য, যেখানে 31 বছরে এনবিএ তে কোচিং করিয়েছে, রেগুলার সিজনে মোট 1335টি ম্যাচে জয় অর্জন করেছে। কোচ হিসেবে 3বার কিন্তু এনবিএ কোচ অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড লাভ করেছেন। সম্মাননা পেয়েছে দেখো 2012 সালে নেইসমিথ মেমোরিয়াল বাস্কেটবল হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও 1978 সালে বাস্টন কেল্টিক তার সম্মানে 19 নম্বর জার্সি অবসর হিসেবে বা রিটায়ার হিসেবে ঘোষণা করে, 19 নম্বর জার্সিটা হিসেবে। ঠিক আছে, তো আজকে এই ছিল তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমি ডেইলি সকাল 8টার সময়, কটার সময় তোমাদের দেবো, 8টার সময়, সকাল 8টা AM তোমাদের আর কি পড়াবো, এই কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দেবো। তো তোমরা যদি ডেইলি আমার কাছ থেকে কারেন্ট অ্যাফেয়ার্স করতে চাও, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করো যদি কোনো প্রবলেম থাকে।